ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। CC11 রিসার্চ মেথডোলজি অ্যান্ড ফিল্ড এই অংশের আমরা 8 নম্বর ইউনিটে চলে এসেছি। ফিল্ডের যে 6টা ইউনিট রয়েছে, ইউনিট 7 to 12, তার 8 নম্বর ইউনিট নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ইউনিট 8, এই 8 নম্বর ইউনিট অথবা ইউনিট 8-এ আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফিল্ড টেকনিক অ্যান্ড টুলস। ফিল্ড টেকনিক অ্যান্ড টুলস, টেকনিক মানে ফিল্ড সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি, আর টুলস বলতে উপকরণ বলতে পারো বা পদ্ধতি বলতে পারো, যেগুলো ফিল্ডের ক্ষেত্রে কাজে লাগে, তাদের কথা, তার আলোচনা। ফিল্ড টেকনিক অ্যান্ড টুলসের আলোচনা করা কেন হবে সেটা আগে বলা হোক। দেখো, আমরা জানি যদি কোনো স্থানে অবজারভেশন করতে চাই, তো অবজারভেশন করার জন্য আমার কতগুলো বিষয় মাথায় রাখতে হয়। এক, কোথায় অবজারভেশন করব, কিভাবে অবজারভেশন করব এবং কেন অবজারভেশন করব। অবজারভেশন কেন করব বা ফিল্ড কেন করব সে কথা আমাদের আগে বলা হয়ে গেছে, তো আরও একবার বলি যে এতদিনে পুঁথিগত বিদ্যাকে হাতে কলমে প্রকাশ করার জন্য এবং সেখান থেকে একটা গবেষণালব্ধ জ্ঞান লাভ করার জন্যই আমাদের ফিল্ড স্টাডি করা। তো এই ফিল্ড স্টাডি কীভাবে করতে হয়, সেই কীভাবে করতে হয় শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে টেকনিক আর টুলস। আমি যদি ফিল্ডের টেকনিক আর টুলস জানি তবেই ফিল্ড স্টাডি করতে পারবো। ফর এক্সাম্পল, দেখবে ইলেকশনের আগে একটা ইলেকশন হওয়ার আগের মানুষের মোটিভ কি, কে কোন দিকে ইলেকশনে ভোট দিতে চাইছে, তার একটা সমীক্ষা হয়। এই সমীক্ষার মাধ্যমে ধরা হয় যে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে। এটা যেমন হয়, এর মাধ্যমে আমরা কী বুঝতে পারি যে এই যে যারা এই সমীক্ষাটা করছে তারা কিছু পার্টিকুলার টুলস টেকনিক ইউজ করেছে। তার মাধ্যমে এরা বলে দিচ্ছে যে কোন রাজনৈতিক দল কত ভোট পেতে পারে। এবং মজার ব্যাপার, এই এক্সিট পোলগুলো যে ধরনের হিসেব দেয় অনেক ক্ষেত্রে মিলেও যায়। তার মানে এটা একটা টেকনিক। কী টেকনিক ইউজ করে খেয়াল করবে, তোমরা অনেক সময় নিজেরাও হয়তো ফেস করেছো, মাঝে মাঝে রাস্তাঘাটে দু একজন লোক হাতে মাইক্রোফোন নিয়ে জিজ্ঞাসা করে আপনার কী করেন, বলবেন স্টুডেন্ট, বয়স কত, যখন দেখবে 18-র পর, তুমি ভোট দিয়েছো বা আপনি ভোট দিয়েছেন, হ্যাঁ। আচ্ছা, আপনার মনে হয় বর্তমানে রাজ্যের উন্নতির জন্য কোন রাজনৈতিক দল ভালো? এইভাবে বিভিন্ন কথার মাধ্যমে তোমার থেকে তোমার মোটিভ জেনে নেবে। তুমি বললে গোলাপ ফুল চিহ্নের যে রাজনৈতিক দল সেটা খুব ভালো, তো তোমার মতামত সেখান থেকে জেনে নিল। বা তুমি হয়তো বললে না না না, টগর ফুল রাজনৈতিক দলটা আমার ভালো লাগে না, টগর জবা কোনোটাই ভালো লাগে না, আমার গোলাপ ফুল রাজনৈতিক দলটাই ভালো লাগে, ফর এক্সাম্পল আমি বলছি আর কি। তো এইভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমার থেকে জেনে নেওয়া হলো তোমার মোটিভ। বা তুমি হয়তো গোলাপ ফুল নামটা বলোনি, কিন্তু টগর আর জবা তোমার পছন্দ নয়, এই দুটো ফুলের দল, সেটা মানেই বুঝতে পারছো তোমার গোলাপ ফুলের দল ভালো লাগে। তো এইভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু একটা সমীক্ষা করতে পারলাম, এবং যেটা অনেক ক্ষেত্রেই ঠিকঠাক হয়ে যায়। তো এমনভাবে ফিল্ডেরও সমীক্ষা হয়। কীভাবে হয় না, ফিল্ডের টুল টেকনিক হিসেবে 3টে শব্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর, অবজারভেশন, বা বাংলা করলে হয় পর্যবেক্ষণ। 2 নম্বর, ইন্টারভিউ, বাংলা করলে হয় সাক্ষাৎকার। 3 নম্বরটা আমরা আজকে এই অংশে আলোচনা করব না, কিন্তু 3 নম্বর নামটা মনে রাখবো। 3 নম্বরটা হচ্ছে কোয়েশ্চেনিয়ারিং। অর্থাৎ অবজারভেশন, কোয়েশ্চেনিয়ার এবং ইন্টারভিউ, এই 3টের মাধ্যমে আমরা ফিল্ডকে স্টাডি করতে পারি, যাকে ফিল্ডের টেকনিক অ্যান্ড টুলস বলা হবে। তো লেটস হ্যাভ এ লুক কীভাবে এইগুলোর মাধ্যমে আমরা স্টাডি করতে পারবো। সবার আগে চলে আসি 1 নম্বর আলোচনায়, যাকে আমরা বলবো ফিল্ডের অবজারভেশন, যার বাংলা করলে হয় পর্যবেক্ষণ।
কি পর্যবেক্ষণ করব, কিভাবে করব? আমি একজন গবেষক বা একজন রিসার্চার হিসেবে ফিল্ডে গেলাম, বা তোমরাও আগামী দিনে যাবে বা অনেকে গেছো, তো তোমরা গিয়েই কি পর্যবেক্ষণ করা শুরু করেছো? একটা ছোট অভিজ্ঞতা বলি, বুঝতে পারবে যে আমরা যে আদৌ কতটা ভালো পর্যবেক্ষক কি পর্যবেক্ষক নয়, বা পর্যবেক্ষক হতে গেলে এটি পৃথক গুণের দরকার, সেটা আমাদের কতটা আছে কি নেই। তো আসি সেই আলোচনায়। তখন মাস্টার ডিগ্রি করছি। আমরা সবাই মিলে ঘুরতে গেছি, কলেজের টিচারদের সাথে ঘুরতে যাওয়া হয়েছে। তো ঘুরতে গিয়ে আমাদের স্যার একটা দারুণ জায়গায় নিয়ে গেলেন, সেটা পেলিংয়ের কাছে একটা জায়গা, একটা দারুণ ঝর্ণা। ঝর্ণার সামনে যে আমরা সবাই দাঁড়িয়েছি, তো একটু এজেড স্যার, উনি আস্তে আস্তে এসে ঝর্ণার সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বললেন, ঝর্ণাটা দেখছো? আমি এবং স্যার স্যার করতে ব্যস্ত একটা মোটিভ থাকে অনেক স্টুডেন্টেরই, বাকিরা সবাই কাছাকাছি এসে বললো, হ্যাঁ হ্যাঁ স্যার দেখছি। কি মনে হচ্ছে? এই প্রশ্নটা করলেন। তো প্রত্যেকে একটাই উত্তর দিয়েছিল সেদিনকে, স্যার দুর্ধর্ষ লাগছে, স্যার দুর্ধর্ষ। ভিজলাম, খাওয়া দাওয়া হলো, সময় কাটলো। আমাদের একটু স্ট্রিক্ট বিষয় ছিল, সন্ধ্যাবেলা করে ক্লাস হতো ট্যুরে গেলে। তো সেই ক্লাসে স্যার আমাদের বললেন, আজকে আমি প্রশ্ন করেছিলাম তোমাদের যে এই ঝর্ণা বা ওয়াটারফলসটা কেমন লাগছে। প্রত্যেকে একটাই উত্তর দিয়েছিলে, দুর্ধর্ষ। এই উত্তরটা আমি কারোর থেকে আশা করিনি। কেন কারোর মনে প্রশ্ন এলো না বা কেউ জিজ্ঞেস করার চেষ্টা করলে না, স্যার এই ঝর্ণাটা ক্ষয়ের ফলে সৃষ্ট নাকি চ্যুতিগ্রস্ত? প্রশ্নটা হওয়া উচিত ছিল এইটা। বিশ্বাস করো, সেই দিনকে অ্যাজ আ স্টুডেন্ট এবং প্রকৃতি ভালোবাসার মানুষ হিসেবে আমি একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেছিলো। স্যার তো বকেছিলেন, বাকিরা শুনেছিলাম। তারপরে আমরা আবার সবাই অনেক রাত অবধি মজা আড্ডা মারা ইত্যাদি সমস্ত কিছু করেছি। একটা জিনিস আমার ক্লিয়ার হয়ে গেছিলো, যেটা ক্লাস 6-7-এ আমার বাংলা সাবজেক্টে ভীষণ প্রিয় ছিল, ইনফ্যাক্ট জিওগ্রাফি থেকেও প্রিয়। তো সেই সময় আমাদের বাংলা টিচার একদিন বলেছিলেন, সেই কথাটা মনে পড়ে গেছিল, দেখার চোখ আর চোখের দেখা। অ্যাজ আ জিওগ্রাফার খুব ভালো করে বুঝেছি, একজন অবজারভার বা পর্যবেক্ষক, একজন রিসার্চারের দেখার চোখ তৈরি করতে হয়। চোখের দেখা সবাই দেখতে পারে, একজন অবজারভার বা রিসার্চার দেখার চোখ তৈরি করে। আমাদের চোখের দেখা আমাদের বলেছিল দুর্ধর্ষ, আমাদের দেখার চোখ তাকে বলবে ক্ষয়ের ফলে সৃষ্ট না চ্যুতিগ্রস্ত। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ অবজারভার অ্যান্ড আ লেম্যান ভিউ। সাধারণ মানুষের চোখ আর একজন এক্সপার্টের চোখের এটাই পার্থক্য, দেখার চোখ আর চোখের দেখা। যেমন দেখবে আমরা অনেকেই যারা মোবাইল সবার করে ওয়াকিবহাল নয়, তারা মোবাইল দেখলেই ভাবে একটু বড় হবে, দারুণ ছবি উঠবে, মানে মোবাইল সুন্দর। খুব একটা কিছু কত র্যাম, কত রম, প্রসেসর স্পিড কী আছে, কত কী প্রসেসর রয়েছে, বা হার্ডওয়্যার কী ইউজ করেছে, এই ব্যাপারগুলো খুব একটা লক্ষ্য রাখি না। আবার অনেক মেয়েরাই রয়েছে যাদের আবার একটু পিঙ্ক কালারের মোবাইল ফোন হলেই হলো, একটু বড় স্ক্রিন পিঙ্ক কালারের হলে ব্যাস, আর কিছু কথাই নেই। তো যাই হোক, এটা মজা করেই বলা, কিন্তু বিষয়টা হচ্ছে ওটাই, দেখার চোখ আর চোখের দেখা। একজন অবজারভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে দেখার চোখ তৈরি করবে। এবং ফিল্ডের প্রথম টেকনিক এবং প্রধান টেকনিক হিসেবে বলবো অবজারভেশন করা। তুমি যদি ভালো অবজারভার না হও, তুমি ফিল্ড করতে পারবেই না। আজ নয়, আমাদের কাছে একাধিক ধরনের ক্যামেরা ইনস্ট্রুমেন্ট রয়েছে, কিন্তু একটা সময় পুরো সমীক্ষার কাজ চলতো শুধু আর শুধু অবজারভেশনের মাধ্যমে। তুমি একটা ট্রাইবাল এরিয়ায় গেলে সেখানকার মানুষের জীবনযাত্রা তোমাকে কেউ ল্যাবরেটরির মতন করে রিয়াকশন করিয়ে দেখাবে না। জীবনযাত্রা কি, যে এই যে একটা মুন্ডা সম্প্রদায়ের ছেলে, এই একটা মুন্ডা সম্প্রদায়ের মেয়ে, এবার এদের বিয়ে হলো, এই হচ্ছে সন্তান, এটা এখানে কাজ করতে যাচ্ছে, এটা কোনো ল্যাবে টেস্ট করে কেউ দেখাবে না।
তোমাকে দীর্ঘদিন দেখে অবজারভেশন করে তাদের লাইফ, তাদের কালচার, তাদের মোটিভেশন, তাদের চিন্তাভাবনা, তাদের জীবনযাপনের উদ্দেশ্য সবটা বুঝতে হয় অ্যাজ আ অবজারভার। তোমাকে অবজার্ভ করে বুঝতে হয় সমুদ্র স্রোত কীভাবে উপকূলকে প্রভাব বিস্তার করছে, কোন পার্বত্য অঞ্চল কীভাবে ধসপ্রাপ্ত হচ্ছে, কেন হচ্ছে, কোন ঝর্ণা কীভাবে উৎপত্তি লাভ করেছে। এবং এই অবজারভেশন হচ্ছে প্রথম ধাপ। তুমি অবজারভেশন করে একটা ধারণা এলেই তাকে প্রমাণ করার জন্য বিভিন্ন সিদ্ধান্তে আসতে পারবে। আমি যদি অবজার্ভ করে বুঝি কোনো একটা স্টুডেন্ট ফাঁকি দিচ্ছে, সেটা প্রমাণ করার জন্য আমি তারপর স্টুডেন্টের বাড়ি যাব বা বাড়িতে তার বাড়ির লোকের সাথে কথা বলে জানার চেষ্টা করবো সে আদৌ ফাঁকি দিচ্ছে কি দিচ্ছে না। একে বলা হয় অবজারভেশন। তো একজন অবজারভারের এই গুণটা খুব দরকার, দেখার চোখ তৈরি করা। তাই অবজারভেশন বলতে কি বুঝি বললে আমরা বলবো বিচক্ষণতার সঙ্গে অনুধাবন ও দক্ষতার সঙ্গে তথ্য আহরণ করাই হলো গবেষণার ক্ষেত্রের পর্যবেক্ষণ বা অবজারভেশন। তাহলে বিচক্ষণতার সঙ্গে অনুধাবন করা এবং দক্ষতার সাথে তথ্য আহরণ করা। সেই তথ্য আহরণ প্রশ্ন করে হতে পারে, সেখানকার ছবি তুলে হতে পারে, জিপিএস সার্ভে করে হতে পারে। আমাকে তো জানতে হবে কীভাবে তথ্য আহরণ করব, তারপর আমি সেই নিয়ে কাজ করতে পারবো। তাই এই অবজারভেশন গুরুত্বপূর্ণ পার্ট। এই অবজারভেশন মূলত দু ধরনের হয়ে থাকে, দু ধরনের পরিবেশে হয়ে থাকে, যাকে আমরা বলি অবজারভেশন এনভায়রনমেন্ট বা অবজারভেশন করার পরিবেশ। একটাকে বলা হচ্ছে ক্লোজ এনভায়রনমেন্ট এবং দ্বিতীয়টাকে বলছি ওপেন এনভায়রনমেন্ট। অবজারভেশন করার দুটো এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে। তাহলে ওপেন এনভায়রনমেন্ট কি প্রথমে বলি। ওপেন এনভায়রনমেন্ট হচ্ছে, ধরো একটা মুক্ত পরিবেশে তুমি সেইখানে থেকে সেখানে অবজার্ভ করছো। যেমন ধরো কোনো একটা তুমি অ্যামাজনে কোনো একটা জঙ্গলে গিয়ে কোনো একটা ট্রাইবাল জাতি নিয়ে কাজ করছো, বা তোমরা যদি আগন্তুক সিনেমা দেখে থাকো সেখানে দেখবে উৎপল দত্ত বলছে ও বিভিন্ন আফ্রিকান ট্রাইবালদের সাথে জীবন কাটিয়েছে, আর্মাডিলোর মাংস খেয়েছে। তো এই রকমভাবে সেখানে থেকে সেখানকার মানুষদেরকে অবজার্ভ করা, তাকে বলা হচ্ছে ওপেন এনভায়রনমেন্ট। আমি সাঁওতাল পরগনায় থেকে সাঁওতালিদের অবজার্ভ করলাম, আমি সমুদ্র উপকূলে দীর্ঘদিন থেকে সমুদ্র উপকূলের নেচার অবজার্ভ করলাম। দিস ইজ কল্ড ওপেন এনভায়রনমেন্ট। আর ক্লোজ এনভায়রনমেন্ট কি? নির্দিষ্ট কোনো পরিবেশের মধ্যে আবদ্ধ থেকে যখন আমরা অবজারভেশন করি বা করতে বাধ্য হই, বা কোনো নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে। একটা উদাহরণ দিই, যেমন ধরা যাক আমি অবজার্ভ করতে চাই একটি বিদ্যালয়ের ছাত্রদের যারা এবছর মাধ্যমিক দেবে, তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে আগ্রহ কী এবং তারা তাদের জীবনটাকে কীভাবে ভাবে। এটা অবজার্ভ করতে গেলে আমাকে ওই পার্টিকুলার বিদ্যালয়ের জন্য অ্যাজ আ টিচার হিসেবে বা একজন অবজারভার হিসেবে সেখানে থাকতে হবে এবং স্টুডেন্টদের মোটিভ বুঝে সেই অনুযায়ী আমি অবজারভেশনটার একটা রেজাল্ট দেব। এটা একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে কাজ, তাকে আমি বলছি ক্লোজ এনভায়রনমেন্ট। উন্মুক্ত পরিবেশ হলে হতো ওপেন এনভায়রনমেন্ট। নাও দ্য সেকেন্ড ওয়ান কনসেপ্ট, টাইপস অফ অবজারভেশন, যাকে আমি বলেছি রোল অফ অবজারভার। এটাকে আমি আর এক শব্দে বলতে পারি অবজারভেশনের ধরন বা টাইপস। কত ধরনের অবজারভেশন হয়? Here 3 types of observation will be discussed. কোন 3 ধরনের অবজারভেশন? একটাকে বলা হয় পার্টিসিপেন্ট অবজারভেশন বা অংশীদারি অবজারভেশন। দ্বিতীয়টা নন পার্টিসিপেন্ট অবজারভেশন বা অংশীদারি অবজারভেশন। তৃতীয় হিডেন অবজারভেশন বা গোপনে অবজার্ভ করা। ফার্স্ট, পার্টিসিপেন্ট অবজারভেশন মানে কি? আমি কোনো কিছু পর্যবেক্ষণ করার জন্য তার সাথে যদি মিশে যাই, ধরো অনেক সিআইডি রয়েছে, সিআরবি, সিবিআই, এদের কাজে দেখবে তারা সাধারণ মানুষের মতন সেই এলাকায় মিশে গিয়ে কিছু অবজার্ভ করার চেষ্টা করে, বা
ধরে নাও তুমি রাজস্থানের কোনো একটা ট্রাইবাল কালচার জানতে চাও, তাদের জীবনযাপন। তুমি রাজস্থানের গ্রামে গিয়ে তাদের সাথেই বসবাস করা শুরু করলে, তাদের অনুষ্ঠানে তাদের মতন করে অংশগ্রহণ করলে, তাদের সাথে নৃত্য করলে, কিন্তু সাইমেন্টেনিয়াসলি ব্যাক অফ দ্য মাইন্ড তাদের থেকে যা যা তুমি বুঝতে পারছো, নতুন নতুন কালচার, জিনিস ইত্যাদি, প্রথা, নিয়মকানুন, সেগুলোকে তুমি রপ্ত করে লিখে রাখছো। এটা হচ্ছে তোমার অবজারভেশন। ধরো একটা উদাহরণ দিই, তুমি একটা পাঞ্জাবি বিয়ে বাড়িতে গিয়ে পাঞ্জাবিরা কীভাবে বিবাহ করে সেই বিবাহের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করলে। এই বিষয়টা যদি তুমি অবজার্ভ করতে চাও, তাহলে তুমি ওদের সাথে মিশে গিয়ে যা যা করছো, তুমি সারাদিনের শেষে কোনো সময় সেগুলো লিখে রাখছো, বাকিটা যেমন আছে তেমন থাকছে, ওদের সাথে মিশে থাকছো, আর যখন যেটা নতুন মনে হচ্ছে লিখে রাখছো। এটাকে বলা হয় পার্টিসিপেন্ট অবজারভেশন। এই পার্টিসিপেন্ট অবজারভেশনের সমস্যা রয়েছে কি, পার্টিসিপেশন করতে গিয়ে অনেক সময় নিজের কাজে সম্পূর্ণ মন দেওয়া যায় না। কেননা এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেখানে পার্টিসিপেট করছি তাদের যেন না মনে হয় যে শুধু তুমি তোমার কাজের জন্য সেখানে এসছো, তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ কাজ সাকসেসফুল হবে না। তাই পার্টিসিপেট অবজারভেশনের সমস্যা রয়েছে। নন পার্টিসিপেট অবজারভেশন কি, এই অবজারভেশনে তুমি সেখানে যাচ্ছ না, তুমি বাইরে থেকে গিয়ে সেই জায়গাটাকে বাইরে থেকে অবজার্ভ করছো, তাদের কথা জানছো, ছবি তুলছো, চলে আসছো। সেটা হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভেশন। ধরো আমি কোনো জায়গায় ঘুরতে গেলাম, আমি সিকিম ঘুরতে গেলাম, সিকিমের একটি হোমস্টেতে ভাড়া করে থাকলাম, থেকে সেখানকার মানুষের কালচার কী, চাষবাস করে, কীভাবে খায় দায়, জীবনযাপন করে দেখছি, মাঝে মধ্যে এই নিয়ে কথাবার্তা বলছি। এটা হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভেশন। আমি দেখি, জিজ্ঞাসাবাদ করে চলে এলাম। সেক্ষেত্রে শুধু আমি আমার কাজ নিয়ে ফোকাস করতে পারি, কিন্তু নন পার্টিসিপেন্ট অবজারভেশনের সমস্যা হচ্ছে খুব ডিটেল আমরা কিছু জানতে পারি না এবং একেবারে ওদের সাথে মিশে যেতে পারি না, যেটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একটু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের সমস্যা হচ্ছে, তোমাদের বুঝতে পেরেছি, পুজো আছে এই জন্য চারিদিকে শব্দ হচ্ছে একটু। তৃতীয়, হিডেন অবজারভেশন। দেখো বায়োডাইভার্সিটির ক্ষেত্রে হিডেন অবজারভেশন দরকার হয়। ফর এক্সাম্পল, বাঘের সংখ্যা বাড়ছে না কমছে, আমাকে তো অ্যাজ আ সার্ভেয়ার হিসেবে ছেড়ে দেবে না, ঠিক আছে তুমি সার্ভেয়ার তুমি করে দিয়ে যাও, বাঘকে বলে রাখবো তোমায় কিছু করবে না। তুমি বাঘকে গিয়ে মাথায় হাত বলি, ও দাঁড়া তোর পিঠে স্টিকার মেরে দিই, তুমি 1 নম্বর, এভাবে সম্ভব নয়। ওই অঞ্চলে হিডেন ক্যামেরা রেখে বা বাঘের গলায় কলার লাগিয়ে বাঘের সংখ্যা অবজার্ভ করে থাকি, যাকে বলা হয় হিডেন অবজারভেশন। এই অবজারভেশন সুবিধা হচ্ছে আমরা কন্টিনিউয়াস যেটা পাই, কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট থাকি না। পার্টিসিপেট বা নন পার্টিসিপেট অবজারভেশনে আমরা কোথাও গিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থাকছি, এক্ষেত্রে ফিজিক্যালি প্রেজেন্ট থাকি না। তো তাহলে 3 ধরনের অবজারভেশন এবং তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোকে আমরা বুঝলাম। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, অবজারভেশন বলতে কী বুঝি, অবজারভেশন পরিবেশ কী ধরনের হয়, অবজারভেশনের ধরন কী কী, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সুবিধা অসুবিধা আলোচনা করতে হবে। আশা করি এই অংশটা তোমরা বুঝলে। দ্বিতীয় অংশে আসে ইন্টারভিউ। ইন্টারভিউ মানে সাক্ষাৎকার। আমরা ইন্টারভিউ শব্দের সাথে পরিচিত, চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ হয়, এক্সামে ভাইবার জন্য ইন্টারভিউ হয়। তো গবেষণার প্রয়োজনে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তি যখন কথোপকথন করে তাকে আমরা ইন্টারভিউ বলছি রিসার্চের ক্ষেত্রে। যেমন বলেছি, একদিকে ব্যক্তি থাকেন ইন্টারভিউয়ার, যিনি গবেষক। ধরো আমি রিসার্চ করতে গেছি, আমি কিছু প্রশ্ন করছি, যাকে করছি সে রেসপন্ডেন্ট, আর যে করছে আমি হচ্ছি ইন্টারভিউয়ার। কেমনভাবে ইন্টারভিউ হয়? মূলত 3 ধরনের ইন্টারভিউ হয়ে থাকে। 1, ফেস টু ফেস ইন্টারভিউ, যেগুলো আমরা টিভিতে দেখি ঘণ্টাখানেক সঙ্গে সুমন বা এরকম ধরনের ফেস টু ফেস ইন্টারভিউ, যেটা সিঙ্গেল হতে পারে, একক ব্যক্তিকে নিয়ে কোনো একজনকে ডেকে ইন্টারভিউ, আবার অনেককে একত্র দেখে ইন্টারভিউ। ধরো আমি বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা জানার চেষ্টা করলাম, সেটা এক ধরনের সিঙ্গেল ইন্টারভিউ। আমি একটা গোষ্ঠীকে একত্রে একটা গ্রামের একটা স্কুলের মাঠে ডেকে তাদের সমস্যা সুবিধা অসুবিধা জানার চেষ্টা করছি, দ্যাট ইজ কল গ্রুপ ইন্টারভিউ। কিন্তু এই 2 ক্ষেত্রেই ফেস টু ফেস থেকে ইন্টারভিউ করা হয়। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি টেলিফোনিক ইন্টারভিউ।
ফেস টু ফেসের ইন্টারভিউয়ের সেটা গ্রুপ হোক সিঙ্গেল হোক সুবিধা হচ্ছে আমি অনেক খুঁটিনাটি জানতে পারি এবং সেই নিয়ে প্রশ্নও করতে পারি ফেস টু ফেস ইন্টারভিউতে। কিন্তু আমরা টেলিফোনিক বা ভার্চুয়াল প্রসেসে আমাদের কিছু ফিক্সড করে রাখতেই হয় বেশি। আমি আমার আলোচনা জায়গাকে বেশি পরিবর্তন করতে পারি না, এটা হচ্ছে একটা সমস্যা। তো টেলিফোনিক ইন্টারভিউ মানে কি, একটা ছোট্ট স্লটে 5 থেকে 15 মিনিট 20 মিনিটের স্লটে ভায়া টেলিফোন যে ইন্টারভিউগুলো নেওয়া হয়, তোমরা দেখবে বিশিষ্ট ব্যক্তিকে সবসময় তাদের সাথে যোগাযোগ করা যায় না, তাদের মাধ্যমে তাদেরকে টেলিফোনের মাধ্যমে ইন্টারভিউ নিই। কোনো একজন ধরো সুন্দরবন সম্পর্কে এক্সপার্ট অনেকে রয়েছেন, এমন কোনো এক্সপার্টকে আমি ফোন করে সুন্দরবন সম্পর্কে জানার চেষ্টা করলাম, দ্যাট ইজ কল্ড টেলিফোনিক ইন্টারভিউ। আর সুন্দরবন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আমি জানলাম, দ্যাট ইজ কল্ড ফেস টু ফেস ইন্টারভিউ। আর ভার্চুয়াল বা অনলাইন ইন্টারভিউ এখন যেমন হচ্ছে, ধরো একটা বড় গ্রুপকে একসাথে গুগল মিট, জুম অ্যাপ বা বিভিন্ন কিছুর মাধ্যমে যখন গ্যাদারিং করিয়ে ক্লাস করার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি, দ্যাট ইজ ভার্চুয়াল বা অনলাইন ইন্টারভিউ। এই ইন্টারভিউর ক্ষেত্রে মনে রাখবে একটা জায়গা থাকে ইন্টারভিউয়ার দুরকমভাবে করেন। একটা প্রি প্ল্যান্ড ইন্টারভিউ শিডিউল তৈরি করে, যে ড্রাফট করে নিল, আমি এই সিলেক্টেড কয়েকটা জায়গায় প্রশ্ন করব, এই কথা বলবো, এতক্ষণ করব। আর একটা থাকে ইনস্ট্যান্ট, যেটা আমি বললাম শিডিউল্ড করা থাকে, তাকে আমরা বলি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। ধরো খুব বিশিষ্ট একজন ব্যক্তির সাথে তুমি প্রশ্ন করবে বলে নির্দিষ্ট সংক্ষিপ্ত সময় গেছো, তো সেখানে কতগুলো লিমিটেড প্রশ্ন করা তোমার কাছে সুযোগ রয়েছে। বা গ্রামের অধিবাসীদের তুমি প্রশ্ন করবে যারা খুব বেশি বিষয় বোঝে না, তাদেরকে সহজ সরলভাবে কিছু প্রশ্ন করলে তার উত্তর দিতে পারবে। তাদের কাছে তোমাকে স্ট্রাকচার্ড করে যেতে হবে কীভাবে কী বলবো, তাহলে ওরা বুঝতে পারবে। আবার এমন কিছু জায়গা থাকে যেখানে তুমি সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করছো, যাকে বলা হয় আনস্ট্রাকচার। যেমন ধরো আমফানের পর তুমি সুন্দরবন গেছো, সেখানে প্রশ্ন করছো, তুমি শুধু স্ট্রাকচার্ড করে নিয়ে যেতেই পারো, কিন্তু দেখবে এমন কিছু প্রশ্ন আসে পরিস্থিতি অনুযায়ী। তুমি গিয়ে দেখলে শুধু বাড়িঘর উড়ে যাওয়ার সমস্যা নয়, অনেকের বাড়িতে এক গলা জল এবং ত্রাণের খাবার আনতেও যেতে পারছে না। সেক্ষেত্রে তাদের কাছে জানতে হবে যে তোমাদের কাছে আলাদা নতুন কী ব্যবস্থা রয়েছে, তোমরা ত্রাণের খাবার আনতে কীভাবে যাচ্ছ, বা কারা তোমাদের ত্রাণ পৌঁছে দিচ্ছে, যদি না পৌঁছে দেয় তাহলে কী ভাবছো আগামী দিনে তোমরা। এইরকম নতুন কিছু প্রশ্ন চলে আসে, দ্যাট ইজ কল্ড আনস্ট্রাকচার্ড। প্রয়োজন অনুযায়ী বুদ্ধিমত্তা দিয়ে প্রশ্ন। বা ওখানে গিয়ে জানতে পারলে গ্রামে ঠিক মতন ত্রাণ বন্টন হয় না, তখন প্রশ্ন করতে হলো তাহলে ত্রাণ কারা বন্টন করে, কেন হচ্ছে না, এই নিয়ে তাহলে তোমরা কোথাও সুপারিশ জানিয়েছো কি না, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসছে, দ্যাট ইজ কল্ড আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। তো এই ইন্টারভিউর ক্ষেত্রে প্রশ্ন করতে গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, যেটা ইন্টারভিউ এবং কোয়েশ্চেনিয়ার শিডিউল দুটো ক্ষেত্রেই হয়। আমি যখন তোমাদের কোয়েশ্চেনিয়ার শিডিউল নিয়ে আলোচনা করব, তখন বলবো ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড বা মিক্সড কোশ্চেন জিনিসটা কী। আজকে সেটা খুব সংক্ষেপে বলে রাখবো। ওপেন কোশ্চেন মানে যেখানে উত্তরদানের স্বাধীনতা থাকে, সে সারাদিন ধরে উত্তর দিতে পারে চাইলে। ক্লোজ কোশ্চেন মানে হ্যাঁ বা না অথবা ফিক্সড কয়েকটা আনসারের মধ্যে সিলেক্ট করতে হয়। মিক্সড মানে দু ধরনের প্রশ্ন মিশিয়ে যখন ইন্টারভিউ হয়। তো এইখানে দুটো পার্ট, অবজার্ভ করা, অবজারভেশন, এবং সাক্ষাৎকার বা ইন্টারভিউ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।